আমি 10 বছর পর ঈদের নাটক করছি। আমি লাস্ট ঈদের নাটক করেছি 2014 যে তুমি কাজ করতে পারবে, তোমাকে নাটক করতে দিব, কিন্তু আমাদের প্রোডাকশনের নাটক করতে হবে। আমি 11 পর্ব করেছি, শুটিং করে এডিট করে জমা দেওয়ার পরে তারা বললেন যে তারা এটা অন এয়ার করবেন না। বাংলাদেশের প্রথম প্রযোজনা সংস্থা আপনারই। আমার এই প্রোডাকশন হাউস হওয়ার পরে এরপরে শুরু হলো আরও 2-3টা প্রোডাকশন হাউস হলো। একজন মানুষের অভিনয়ের জন্য যে মেন্টাল এবং ফিজিক্যাল প্রিপারেশনটা দরকার হয়, আমি একেবারেই সেটার বাইরে। সময়ের গল্পে স্বাগত জানাচ্ছি আমি তাজরিন রিকা। আমাদের মাঝে আজ রয়েছেন এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী তনিমা হামিদ, তার সঙ্গে রয়েছেন তারই মা। তিনি একজন প্রযোজক, তিনি একজন পরিচালক, তিনি একজন অভিনেত্রীও বটে। তিনি হচ্ছেন ফাল্গুনী হামিদ। স্বাগত আপনাদের সময়ের গল্পে। থ্যাংক ইউ। কেমন আছেন দুজনই? ভালো। আমিও ভালো আছি, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমিও খুব ভালো আছি। যেহেতু ঈদের সময়টা ভালো থাকারই কথা, অনেকদিন পর যেহেতু মা মেয়েকে একসাথে পেয়েছি, আমি শুরুতে আসলে মায়ের সাথে কথা বলতে চাচ্ছি যে কারণটা আসলে এখন ইদানিং খুব বেশি কথা হচ্ছে কিংবা হেডিং হচ্ছে যে অনেকটা অভিমান থেকে আপনি এতদিন নাট্য নির্মাণ থেকে দূরে আছেন, দীর্ঘ 1 যুগ পর আবার সেই নাট্য নির্মাণের কাজে যুক্ত হলেন। তো এর কারণটা আসলে কি কি নিয়ে এমন অভিমান আপনার যে 1 যুগ অপেক্ষা করতে হলো আমাদের? আসলে ঠিক অভিমান এটা বলা যাবে না, অনেকটা বিরক্ত হয়ে, মানে অভিমানের সাথে মিক্স হবে বিরক্তিটা। আচ্ছা, কারণটা হচ্ছে যে আমি আসলে একটা চ্যানেলে খুব ভালো একজন বাংলাদেশের প্রেক্ষাপটে অনেক বড় একজন ঔপন্যাসিকের একটা নাটকের নাট্যরূপ করে ডিরেকশন করছিলাম। আচ্ছা আচ্ছা। এবং এই সময়ের সবচেয়ে পপুলার আর্টিস্টরা সেখানে কাজ করছেন। আমি 11 পর্ব করেছি, শুটিং করে এডিট করে জমা দেওয়ার পরে তারা বললেন যে তারা এটা অন এয়ার করবেন না। তো আমার কাছে মনে হলো যে আমি এতকাল যে নাটক নির্দেশনা দিয়েছি, আমার হিসাবে আমার সবচেয়ে ভালো ডিরেক্টেড নাটক এটা। তো সেই নাটকটা সেইখানে চলবে না, এটার ভিতরের গূঢ় রহস্য কী? রহস্য অনেক খুঁজে পেয়েছি বা পাওয়া গেছে। তো এই রহস্যের সাথে আমি কাজ করতে পারবো না। তো ফলে আমি এটা ওনাদের মালিককে নাটকটা দিলাম, দিয়ে বললাম আপনি একটু নাটকটা দেখেন, যে নাটকটা আপনার চ্যানেলে বলছে চলবে না নাকি। মানে সরাসরি বলে দিয়েছেন যে চলবে না? হ্যাঁ। তো আমি শুধু বলে দিয়েছে না, ওরা লিখে চিঠিও দিয়েছে আমাকে, কারণ আগে তো ওরা এই নাটকটা ওদের চ্যানেলে করার জন্য অনুমোদন পত্র দিয়েছিল আমাকে, তো চিঠিও দিয়েছে। তো আমি তাকে বললাম যে আপনি নাটকটা দেখেন। আচ্ছা, একটু আমি এখানে একটা প্রশ্ন করতে চাই যে উনি কি যথাযথ কোনো কারণ কি এর মধ্যে ব্যাখ্যা করেছেন যে কি কারণে ঠিক এটা পাবলিশড হবে না কিংবা অন এয়ার হবে না? কোনো কারণ নেই, কোনো কারণ ব্যাখ্যা করতে পারেননি, কারণ আমার এই নাটকটায় কোনো কারণ দেখানোর কোনো স্কোপ ছিল না। কাস্টিং ছিল, মানে বললাম যথেষ্ট বড় বড় স্টাররা কাজ করেছে, তারাও যখন কাজ করে বড় স্টাররা, তারাও নিশ্চয়ই, আর তাদের মধ্যে অনেকে মেকারও, তো তারা যখন কাজ করে তখন তারা দেখে যে জিনিসটা ভালো কি হচ্ছে কি মন্দ হচ্ছে। রাকায়েতও ছিল সেই নাটকটায়। তো যাই হোক, ওই বলতো যে ওই বলেছিল যে আপা আপনার নাটকটা এত ভালো নাট্যরূপ হয়েছে এবং আপনি একটা অনেক ভালো নাটক করলেন, আমি করে খুব আনন্দ পেলাম। তো যাই হোক, সেই নাটকটা যায়নি এবং ওটা আমার খুব খাটনির নাটক, আমি অনেক খেটে করেছি নাটকটা। তো আমি যখন চেয়ারম্যান সাহেবকে দিলাম তখন উনি দেখলেন, দেখে বললেন যে নাটক তো ভালো নাটক, আপনার নাটক তো ভালো। তাহলে ভালো নাটক কিন্তু আপনার চ্যানেলে চলবে না কেন? আপনার টিম বলেছে এটা চলবে না। তো উনি এটা নিয়ে আর কোনো কমেন্ট করলেন না। উনি আমার ওই 11 পর্বের নাটকের পেমেন্ট করে দিলেন। মানে আমি টাকা পুরো পেয়ে গেলাম, আমার যা খরচ করেছি আমি সে টাকা পেয়ে গেলাম। টাকা তো কোনো বড় ব্যাপার হতে পারে না, বড় কথা নয়। আমি যে টাকাটা পেয়েছি, আমার কষ্ট এবং আমার প্রত্যাশা, সেটার কি হবে? সেটার তো কোনো দর্শকের চাহিদার উপর ভিত্তি করে তো আমার একটা কাজ করা, সেখানে যদি দর্শকই না দেখতে পেলো তাহলে আসলে এই পারিশ্রমিক কিংবা এই টাকা দিয়ে তো আসলে সবকিছু মূল্যায়ন করা যায় না। ওই চ্যানেলের সাথে আমি অনেক কাজ করেছি, দীর্ঘদিন ধরে কাজ করেছি। তাদের কাছে মনে হলো কি করে যে এই নাটকটা কি এমন রহস্য তাদের পেছনে আছে, এবং সব সিনিয়র মোস্ট মানুষরা সেখানে। আমি ওখান থেকে আমি যেমন বিরক্ত হয়েছি, তখন আমি বলেছি যে না, শুধু টাকা রোজগারের জন্যই তো নাটক করছি না বা প্রোডাকশন করছি না, ঠিক আছে আর করব না। তো এইটা যখন বাদ দিলাম, তারপরে আমি আমার একটা পত্রিকা বার করলাম। আমি তো যেহেতু সাংবাদিক, কাজেই আমার তো ওইটা একটা নেশা, পত্রিকা বের করলাম। পত্রিকাটা বের আগেই করেছিলাম, পত্রিকাটা ভালো করে চালালাম। আমি এটা মশলার ব্যবসা করব বলে শুদ্ধ
আমি পারমিশন আনলাম, বিএসটিআই এর অনুমোদন নিয়ে মানে আসলাম। বসে থাকা তো যাবে না, কিছু না কিছু তো করতেই হবে। সেটাই। আপা সেই বিষয়ে যাব, কিন্তু তার আগে একটু তনিমা আপার কাছে যেতে চাই। আপনি তো দীর্ঘদিন পর আবার অভিনয়ে যুক্ত হলেন, তো এটা কি আসলে মায়ের অনুরোধের ঢেকে গেল নাকি নিজের আসলে ইচ্ছা থেকেই করা? মার যেমন একদম স্পেসিফিক একটা কারণ ছিল যে মার খারাপ লেগেছে বা মানুষ বলে তো যেটাই যে হোক। অনুরোধের ঢেকে গেলা, হ্যাঁ। তো এটা কি ছিল কিনা? আমার যেটা ছিল সেটা হচ্ছে যে আমার যখন বেবি হলো তখন আসলে আমার মা তো ফুল টাইম ওয়ার্কিং, ফলে মা তো আসলে ওকে টেক কেয়ার করতে পারে না। আর আমি আসলে ঠিক কেয়ার গিভারের কাছে বাচ্চাকে দিয়ে না কমফোর্টেবল ছিলাম না। তো তখন দেখা গেল আমার মনে হলো থাক নাটকটা নাই করি। আর নাটকের না টাইমটা খুব মানে একটু অন্যরকম, তো যে সকাল থেকে শুরু করে কাজ করতে হয়, যতক্ষণ শেষ না হবে আমি তো আসলে চলে আসতে পারি না। সো এই সমস্ত কিছু মিলিয়ে আমি আসলে ব্রেকটা নিয়েছিলাম। তারপর যেটা হলো যে আমি আমার চাকরিতে জয়েন করে গেলাম। সো ওই কারণে এখন আর দেখা যায় সময় পাওয়া যায় না। এটা হচ্ছে এক। দুই হচ্ছে যে খুব যে ভালো স্ক্রিপ্ট পাই সেটাও না। আর মার নাটকটা করার কারণ হচ্ছে মার ডেফিনেটলি মা বলেছে। আমার মনে আছে যেদিন সব চূড়ান্ত হলো, আমি মার ফোনটা হাতে নিয়ে মার সামনে বসেছিলাম, যে আমি 3 জন অভিনেত্রীর নাম বলেছিলাম, বলে মাকে বলেছিলাম যে মা এদের যে কোনো একজনকে তুমি নাও, কাকে নিবা তুমি চ্যানেলের সাথে কথা বলে তুমি ওনাদেরকে বলো যে আমি তনিমাকে না, আমি এই 3 জনের যে কোনো একজনকে নিব, আপনাদের সাজেশন বলো। যদি আমি জিজ্ঞেস করি আসলে ওই 3 জন তালিকার মধ্যে কে কে ছিলেন? এটা বলা যাবে না। আমরা একটু শুনতাম তার পছন্দের আসলে তালিকায় কারা কারা ছিলেন। এটা না বলি, কিন্তু মানে আমি যথেষ্ট ভালো বা রেসপন্সিবল অভিনেত্রীদের কথাই বলেছিলাম মাকে। তো মার যে কথাটাই আমি আসলে কাজটা করতে রাজি হয়েছি, কারণ আমার কেন যেন মনে হচ্ছিল যে আমি আসলে অভিনয়ের জন্য এখন ফিট না। কারণ একজন মানুষের অভিনয়ের জন্য যে মেন্টাল এবং ফিজিক্যাল প্রিপারেশনটা দরকার হয়, আমি একেবারেই সেটার বাইরে। সো হঠাৎ করে কাজ করা স্বাভাবিক। আমি 10 বছর পর ঈদের নাটক করছি। আমি লাস্ট ঈদের নাটক করেছি 2014-এ বিটিভির একটা, হ্যাঁ বিটিভির একটা প্রোডাকশন ছিল। এত বছর পর 10 বছর পর আবার কাজ করব ঈদের নাটকে। তো মা যেটা আমাকে বলেছিলেন যে দেখো বাবু, আমি অনেক দিন পর কাজ করছি, আমাকে অনেকগুলো জিনিস নিয়ে ঝামেলায় থাকতে হবে, আমি অ্যাটলিস্ট একজন অ্যাক্ট্রেস মানে এমন নিতে চাই যাকে নিয়ে আমার কোনো ঝামেলা থাকবে না, তাকে আমি যেভাবে বলবো সে সেভাবেই করবে, সে আমাকে বুঝবে ভালো করে। হ্যাঁ, আসলে এই যে এই কাজের ক্ষেত্রে কিন্তু আন্ডারস্ট্যান্ডিংটা খুব বড় একটা ব্যাপার। আর আমার প্রোডাকশন মানে তো ওদেরই প্রোডাকশন, একদম এটা তো ওদের নিজেদের প্রোডাকশন, নিজেদের মনে করেই আসলে আন্তরিকতার সাথে করবে। ডেফিনেটলি নিজেদের প্রোডাকশন। তো সেই প্রোডাকশনে ও কাজ করছে। দ্বিতীয় কথা হচ্ছে যে আমার নাটকে অনেক নাটকেই ও কাজ করেছে, ও আমাকে বোঝে, আমি ওকে বুঝি। দ্বিতীয় কথা হচ্ছে যে ও অ্যাটলিস্ট অভিনয়টা ভালো করে। আমাকে যেমন ইচ্ছে বকাও দেওয়া যায় না, বকা দিতে হয় না, ও অভিনয়টা ভালো করে। এবং আসলে অনেক ও যাদের নাম বলেছে তাদের আমার কাছে বলেছে, আমি বলেছি যে তুমি তাদের থেকে ভালো অভিনেত্রী। তবে মায়ের শাসন না আসলে দুধ ভাতের মতো, এটা আসলে ছোটবেলা থেকে শুনতে শুনতে না আর গায়ে লাগে না। এই যে মা সকালে নিয়ে আমাকে বসিয়ে রাখে, দুপুরবেলা আমার শট নেয়। অন্য আর্টিস্ট হলে ন্যাচারালি বলতো যে। এছাড়া আমরা আরেকটা জিনিসও জানতে পেরেছি, কিংবা আমরা জানি যে আপনি ম্যাক্সিমাম নাটককেই আসলে করেছেন আপনার মায়ের নাটক। তো এর কারণটা কি আসলে মায়ের পছন্দ, কিংবা আপনি মায়ের সাথে স্বাচ্ছন্দ্য বোধ করেন বলেই, কিংবা অন্য কোনো আর্টিস্ট কিংবা অন্য কোনো পরিচালকের সাথে আসলে এরকম কমফোর্টেবল না? না, সেটা না। আমার যেটা হচ্ছে কি, আমি তো কাজ করিই নাই, কাজে কমফোর্টেবল বুঝবো কি করে। মার যেটা ছিল, মা যেহেতু যে আমরা যখন কাজ করতাম তখন না সবার সাথেই দেখা যেত যে কেউ না কেউ যেত, একজন গার্জিয়ান। তো আমার সাথে আসলে কেউ যেত না, কারণ আমার মা বাবা দুজনে অনেক ব্যস্ত। সো আমি একা একা যেতাম। তো মা প্রথম দিকে বলেছিলেন যে তুমি কাজ করতে পারবে, তোমাকে নাটক করতে দিব, কিন্তু আমাদের প্রোডাকশনের নাটক করতে হবে, অথবা খুব কাছের আমাদের যারা। আমার মনে আছে আমি প্রথম বাইরের কাজ করেছি মাসুম আজিজ, ওনার একটা প্রোডাকশন আমি করেছি। উনি মাকে ফোন করে, উনি কিন্তু আমাকে ফোন করে বলে নাই যে নিতে চায়, মাকে ফোন করে বলেছে ওকে নিতে চাই। মা তখন বলেছে আচ্ছা মাসুম ভাই কাজ করছেন, উনি গ্রুপ থিয়েটার থেকে আমাদেরকে চেনেন। সো ওনার একটা প্রোডাকশন করেছি। তারপরে আমি বুলবুল আহমেদের প্রোডাকশন করেছি, উনিও মাকে কনভিন্স করে আমাকে নিয়ে। বাদল রহমানের করেছে, হ্যাঁ। তারপরে মোহন আঙ্কেল, যেমন মোহন খান যেমন একেবারে আমাদের বাসার মানুষ, হ্যাঁ, মামুনি খুব ভালো বন্ধু। ওই যে কাছের মানুষ আসলে যারা, তাদের সাথে কাজ করা হয়েছে বেসিক্যালি। তো বাংলাদেশের প্রথম প্রযোজনা সংস্থা আপনারই, তো একজন নারী উদ্যোক্তা হিসেবে তার পাশাপাশি আপনার তো অনেক ধরনের আসলে কাজ থাকে। তো সেই সময়টা এই উদ্যোগটা নেওয়ার ক্ষেত্রে কতটা আপনার জন্য চ্যালেঞ্জিং ছিল?
আসলে চ্যালেঞ্জিং তো খুবই ছিল, কারণ তখন হয়েছে যেটা, যে আমি তখন বাংলার বাণীতে চাকরি করি, সাংবাদিক। আমার হামিদ একটা চিন্তা মাথায় নিল যে মাইডাস তখন একটা এন্টারপ্রেনারশিপ, মহিলা এন্টারপ্রেনারশিপ ট্রেনিং করছে। বিদেশের অনেকে আসলো, মানে ট্রেনার আসলো, তো ইন্ডিয়ান কিছু, বাইরের লন্ডনের কিছু, এবং মাইডাস। তো আমি ওইখানে ওই এন্টারপ্রেনারশিপ ট্রেনিংটা করলাম। প্রায় 100 জন মেয়ে ওখানে এটা করলো। তা করার পরে আমি যে প্রজেক্টটা দিলাম, ডেফিনেটলি প্রজেক্টটা আমি আর হামিদ মিলে করেছিলাম। সেটা ছিল আমার এই প্রোডাকশন হাউস টেলিরিয়েল। ওই ফাইনাল প্রজেক্ট ওইটা দিলাম। ওটা 10 জন ফিনান্সারের দৃষ্টি আকর্ষণ করলো, মানে 10 জন ব্যাংকার, ব্যাংকের চেয়ারম্যানরা, তারা বললো আমরা এটা ফিনান্স করতে চাই এই প্রজেক্ট। এবং মাইডাস নিজেও বললো যে আমরা করতে চাই। তা আমি পরে দেখলাম ওদের কাছ থেকেই আমি ট্রেনিং করেছি এবং আমার প্রজেক্টটা ফার্স্ট হয়েছে, আমি ফার্স্ট হয়েছি। তখন আমি বললাম এদের কাছে আমি অনেক বেশি গুরুত্ব পাবো, কাজেই এদের কাছ থেকে করি। যে কারণে আমি মাইডাসকে বললাম আপনারা ফিনান্স করেন। তো মাইডাস এটা ফিনান্স করলো, করে আমি এই প্রজেক্টটা করলাম। করার পরে ওই যে বিটাকাম হাউস বানালাম। তখন বিটাকাম হাউস, মানে বিটাকামে যারা বিজ্ঞাপন বানান, তখন ওটাই লেটেস্ট বানান যারা, তারা বোম্বে যেয়ে করেন। তো নূর ভাইটাই এরা, হ্যাঁ, এডিটিং, শুটিং সব কিছু তারা মডেল নিয়ে ওখানে যে দৌড়াতে হতো। তো এই কষ্টটা তারা করতেন। এবং তখন কিন্তু ওই নাটকের চিন্তা তখন মানুষের মাথায় ছিল না, ওই বিজ্ঞাপনদাতাদের ব্যাপারটাই মাথায় ছিল। এবং পরে ওটা আমি দেখলাম যে তারা আমার হাউস থেকে কাজ করছে, তারা কাজ করে আমার এখান থেকে কাজ করলো। তারপরে ওই যে বাদল ভাই, মানে তখন তারকা লোকের সম্পাদক ছিলেন আরেফিন বাদল। আচ্ছা। ওই আরেফিন বাদল এসে বললেন যে আমি একটা নাটক করব, তো প্যাকেজের নাটক, প্রথম নাটক আমারটা অনুমোদন হয়েছে, আমি আপনার এখান থেকে কাজটা করতে চাই। আমি করেন। তো উনি প্রডিউসার আর ডিরেক্টর ছিলেন আতিকুল হক চৌধুরী। আচ্ছা। ওইটা বিপাশা আর নোবেল, মাসুদ রানা একটা এপিসোড, সেই গল্পটা ওরা নাটক করেছিল 96-এ না? হ্যাঁ, এটাই ছিল প্রথম, এটাই ছিল প্রথম বিটিভির প্যাকেজের প্রথম নাটক। এবং সেটার প্রডিউসার ছিলেন উনি, ডিরেক্টর ছিলেন আতিকুল হক চৌধুরী। আমার হাউস থেকে টেকনিক্যাল ফ্যাসিলিটিস দিয়েছিলাম আমি। তো কখনো কি আসলে এই যে নারী যেহেতু মেনশন করে দিয়েছি, এখনকারও তো আসলে দেখা যাচ্ছে নারীদের পথ চলার ক্ষেত্রে অনেক ধরনের বাধা বিপত্তি থাকে, সেই সময়টায় কি আপনি কোনো ধরনের ব্যঙ্গ বিদ্রূপের শিকার হননি? আমি আসলে যে কাজগুলো করতাম সেগুলোতে ব্যঙ্গ বিদ্রূপ করার মতন সাহস কারো ছিল না, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে আমি মানসিক দিক থেকে খুব শক্তি আছে, আমার মানসিক দিক থেকে আমি শক্তিশালী। মানে দুই একটা টুকটাক কিছু কথা আমি অবলীলায় সেগুলো ওভারকাম করে যেতে পারি, মানে আমার ওইটাতে কিছু আসে না। আমি স্পষ্টবাদী মানুষ, একজন স্পষ্টবাদী মানুষ, এবং খুব ভালো করেই জানি, এবং প্রতিবাদ করতে পারি, আমি প্রতিবাদ করতে পারি। যে কারণে আমি, আমার কাছে ওই ধরনের কথা কেউ বলতে আসেনি। এবং আমার এই প্রোডাকশন হাউস হওয়ার পরে, এরপরে শুরু হলো আরও 2-3টা প্রোডাকশন হাউস হলো। তখন আমার ব্যবসা হিসেবে দেখলে এটার কমে গেল, কিন্তু আমি ততদিনে প্রথম বাংলাদেশি একজন মেয়ে হিসেবে আমি নাটক ডিরেকশন করলাম, প্যাকেজ নাটক বানালাম। তো ওটাও কিন্তু প্রথম, আমার প্রোডাকশন হাউসটা বাংলাদেশের প্রথম নারী নির্মাতা আমি প্রথম, এবং প্রথম নাটক আমার হাউসে। এছাড়া সাহস থাকার আরেকটা কারণও আমি যদি বলি, আপনি কিন্তু একজন মহামিদ তো রয়েছেন, তার পাশাপাশি আপনি একজন সাংবাদিকও। হ্যাঁ, আপনাকে নিয়ে কথা তুলবেন কে? সেটাই অবশ্যই কোনো কথা তোলার মতো করে কোনো কিছু আপনি ওইরকম ফাঁক ফোকর বলে যে মানুষ রাখে, সেটা রাখার কোনো ওয়ে নেই। সাংবাদিকরা তো আমার বন্ধু মানুষ, কাজে আমার বিরুদ্ধে তো কেউ বলে না, সব আমার সাপোর্টে কথা বলে, সব কাছের মানুষ, সব কাছের মানুষ। না, আর বিরুদ্ধে বলার মতন আসলে কিছু কাজও করি, কখনো করাও হয়নি, এটাও একটা জিনিস। এটা আসলে বড় একটা ব্যাপার। আমার এই এত বছরের যে ক্যারিয়ার, সেই ক্যারিয়ার কখনো নির্মাতা, কখনো নাট্যকার, কখনো উপন্যাসিক, কখনো অভিনেত্রী, কখনো প্রযোজক, কখনো ডিরেক্টর, আমার তো একটা দীর্ঘ পথ চলা আছে। এই পথ চলায় আমাকে নিয়ে কখনো কোনো স্ক্যান্ডেল হয়নি। তো এটা স্ক্যান্ডেল হয় না কাদের, যারা দেওয়ার সুযোগ দেয় না, মানে কোনো সুযোগই নেই আমার স্ক্যান্ডেল তৈরি করার।